নমস্কার। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, আবহাওয়া, খেলাধুলা ইত্যাদি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমরা। আজ 20শে মার্চ, শুক্রবার। প্রথমেই দেখে নেব আজকের তাজা শিরোনাম। বিবেচনাধীনদের প্রথম তালিকা কি প্রকাশিত হবে আজ? গতকাল দিনভর চলে বৈঠক, তারপরেও নেই নিশ্চয়তা। ভোটের লড়াই থেকে সরলেন সেলিম এবং সুজন। আরও 32 আসনে প্রার্থী ঘোষণা বামেদের। আলিমুদ্দিন এড়িয়ে গেল ফব। টিকিট পেলেন হিরণ, রূপার লড়াই লাভলির বিরুদ্ধে। আরও 112টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি 38টি। গিরিশ পার্ক কাণ্ড, মন্ত্রী শশীর বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার 9 জনের। আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজত। ভোট হিংসায় নিহত তামান্নার মা এবার বামেদের প্রার্থী, কেন নেই শতরূপ, জানালেন বিমান বসু। আমার বিরুদ্ধে কত এফআইআর হয়েছে জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু। অভিযোগ, পুলিশ তথ্য দিচ্ছে না। দল গুরুত্ব দেয়নি, ভাঙড় ক্যানিংয়ে প্রভাব পড়বে। তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়ে বললেন আরাবুল ইসলাম। আমলা পুলিশের ঢালাও বদলির বিরুদ্ধে মমতা নির্বাচনী ময়দানে নামিয়ে দিলেন রাজ্যবাসীকেই। হুঁশিয়ারি দিলেন প্রতিরোধ হবে। ভবানীপুরে ভোটের প্রচার শুরু করে দিলেন শুভেন্দু। প্রথম দিনেই দলবল নিয়ে হানা দিলেন থানায়। বদলির আবহে পুলিশকে হুঁশিয়ারি। হাতিয়ার আর্জিকর আবেগ, পানিহাটি থেকে বিজেপির টিকিটে ভোটের ময়দানে অভয়ার মা। কবজি থেকে কাটা দুহাত, পা ভাঙা। ভোট আবহে হারোয়ায় তৃণমূল কর্মীকে নৃশংস খুন। গ্লোসাইন এবং এলইডি বোর্ডে করের চাপ, ব্যবসায়ীদের নোটিশ দিচ্ছে কলকাতা পুরসভা। সন্দেশখালীর শাহজাহানকে জামিন দিল না হাইকোর্ট, খারিজ আর্জি। সিবিআই বলছে রয়েছে ভয় দেখানোর অভিযোগ। অসম ভোটের প্রথম প্রার্থী তালিকা দিল বিজেপি। হিমন্ত এবারও জালুক বাড়িতে। টিকিট পেলেন কংগ্রেস ত্যাগী প্রত্যুদ্য। ড্রাম এয়ার সিমেন্ট নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট স্ত্রীর। নজরে পড়তেই প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী। 4.5 লাখ হাতানোর অভিযোগ, কার্যালয়ে ঢুকে বিজেপি নেতাকে সপাটে চর মহিলার। উত্তেজনা উত্তরপ্রদেশে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গবার্ডের কণ্ঠে উঠল সুর। প্রশ্ন উঠে গেল ট্রাম্পের দাবিতে। আমেরিকাকে কিছু না জানিয়েই ইরানের প্রাকৃতিক গ্যাস ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েল। ট্রাম্প বললেন বিন্দু বিসর্গ জানতাম না। নির্বাচন কমিশনারকে ফের 3 পাতার চিঠি। প্রশাসনিক স্তরে অস্থিরতা তৈরির চেষ্টা, বড় অভিযোগ মমতার। মার্চে ছাঙ্গুতে অপ্রত্যাশিত ভারী তুষারপাত, বিপাকে পর্যটকরা। বন্ধ যান চলাচল, স্থগিত ভ্রমণ পারমিটও। নাম রয়েছে বিচারাধীন তালিকায়। বাদুড়ে আতঙ্কে আত্মহত্যা যুবকের। সকালে একরূপ, বিকেলে অন্য। দেবাংশুর 5 মতেও গড়ল না মন। সত্যি কি রাজনৈতিক সন্ন্যাসের পথে অসিত? ইরান কাতারের গ্যাস ভান্ডারে বিধ্বংসী হামলা, ভয়ঙ্কর ধস শেয়ার বাজারে। লক্ষ্মীবারে বড় ধামাকা, কলকাতার রেকর্ড কমল সোনার দাম। কত হলো আজকের রেট? প্লাস্টিকে মুড়ে দেহ পাঠায় নার্সিংহোম। 5 ঘন্টা পর স্বরূপনগরে বেঁচে উঠল মৃত সদ্যজাত। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। গত বিধানসভা এবং গত লোকসভা ভোটে সিপিএমের প্রথম সারির নেতা হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী। কিন্তু 2026 সালের বিধানসভা ভোটের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরলেন তারা। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় 32 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট, যেখানে একজন আরএসপি, 3 জন সিপিআই বাদ দিয়ে বাকি 28 জনই সিপিএমের। কিন্তু তালিকায় নেই সেলিম, সুজন। গত সোমবার প্রথম দফায় 192টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। কিন্তু লোকসভা ভোটের নিরিখে এগিয়ে থাকা একমাত্র বিধানসভা মুর্শিদাবাদের রানীনগর ছেড়ে রাখা ছিল প্রথম তালিকায়। বাদ ছিল কলকাতার টালিগঞ্জ। নানা নিয়মের বিধিতে এবার সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যদের ভোটে লড়াইয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। অনুমতি দেওয়া হয়েছে কেবল মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দেবলীনা
হেমব্রমকে, কিন্তু তারপরেও দলের একাংশ চেয়েছিল সেলিম লড়ুন রানীনগরে। সুজনকে টালিগঞ্জে লড়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দুই নেতার কেউই লড়ছেন না। রানীনগরে সিপিএম প্রার্থী করেছে স্থানীয় নেতা জামাল হোসেনকে। টালিগঞ্জে লড়বেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পার্থপ্রতিম বিশ্বাস। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠকে এবং তারপরে প্রার্থী ঘোষণার সময় উপস্থিত ছিলেন না ফরওয়ার্ড ব্লকের কোনো প্রতিনিধি। দলের রাজ্য সম্পাদক নরের চট্টোপাধ্যায় বলেন, সিপিএম এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আমাদের কিছু আসন নিয়ে এখনো সমস্যা মেটেনি, তাই যায়নি। অসুস্থতার কারণে প্রার্থী ঘোষণার সাংবাদিক বৈঠকে ছিলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এখনো পর্যন্ত বামফ্রন্টগতভাবে 2 দফায় 234টি আসনের প্রার্থী ঘোষণা করা হলো। এর মধ্যে ফ্রন্টের সমর্থনে রাজ্যের 10টি আসনে প্রার্থী গিয়েছে সিপিআইএমএল লিবারেশন। গোটা 30 আসনে ঈদের পরে প্রার্থী ঘোষণা করবে নওশাদ সিদ্দিকীদের দল আইএসএফ। তারপরেও ফ্রন্টের মধ্যে এবং আইএসএফ এর সঙ্গে আসন নিয়ে বোঝাপড়া বাকি থাকবে অন্তত 20টি আসনে। দ্বিতীয় দফায় আরও 112টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। প্রথম তালিকায় একটি বদলও করা হয়েছে। হাওড়ার শ্যামপুরে টিকিট পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তৃণমূলের লাভলি মৈত্রের লড়াই। নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। সেখানে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে লড়বেন তিনি। ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী হয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচি। তার লড়াই তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর সঙ্গে। তবে পানিহাটি কেন্দ্রে প্রার্থীর নাম এখনো ঘোষণা করেনি বিজেপি। দ্বিতীয় দফার তালিকায় ওই কেন্দ্রের নাম নেই। শোনা যাচ্ছে ওই কেন্দ্র থেকে আরজিকর হাসপাতালের ধর্ষণ খুন কাণ্ডে নিহত চিকিৎসকের মাকে টিকিট দেবে বিজেপি। এখনো পর্যন্ত তেমন কোনো ঘোষণা হয়নি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে মাথাভাঙায় প্রার্থী করা হয়েছে। টালিগঞ্জে পাপিয়া আধিকারিকের টিকিট দিয়েছে বিজেপি। তিনি লড়বেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। যাদবপুরে টিকিট পেয়েছেন সর্বরী মুখোপাধ্যায়। ওই কেন্দ্রে তৃণমূল বিদায়ী বিধায়ক দেবব্রত মজুমদারকেই প্রার্থী করেছে। সিপিএম এর হয়ে যাদবপুরে লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এছাড়া প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিজেপির টিকিট পেয়েছেন এনট্যালি থেকে। বিধাননগরে প্রার্থী করা হয়েছে চিকিৎসক শারদ দত্ত মুখোপাধ্যায়কে। তাকে লড়তে হবে মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে। রাজারহাট গোপালপুরে বিজেপির প্রার্থী তরুণ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি লড়বেন অদিতি মুন্সির বিরুদ্ধে। জোড়াসাঁকোয় প্রার্থী করা হয়েছে দীর্ঘদিনের কাউন্সিলর বিজয় ওঝাকে। কলকাতায় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। তৃণমূলের রত্ন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি। বেহালা পূর্বে বিজেপির প্রার্থীর নাম সুনীল মহারাজ। কাশীপুর বেলগাছিয়ায় প্রার্থী হয়েছেন রিতেশ তিওয়ারি। তার লড়াই অতীন ঘোষের সঙ্গে। রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায়কে টিকিট দেওয়া হয়েছে মানিকতলায়। প্রাক্তন বিধানসভার সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে তাকে লড়তে হবে। বালিগঞ্জের প্রার্থী বিজেপির জাতীয় পরিষদ সদস্য শতরূপা। তার লড়াই শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বিবেচনাধীনদের প্রথম তালিকা কি প্রকাশিত হবে আজ? গতকাল দিনভর চলে বৈঠক, তারপরেও নেই নিশ্চয়তা। রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা কি প্রকাশিত হবে শুক্রবার। বৃহস্পতিবার সকাল থেকে 3টি বৈঠক হয়েছে, তারপরেও সেই নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে 24 লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। রাজ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় 60 লক্ষ। বৃহস্পতিবার সকালে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে বৈঠকে ডাকেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কমিশন সূত্রে খবর, বিবেচনাধীন ভোটারদের নামের তালিকা প্রকাশের আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। রাজ্যের কোথাও আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা রয়েছে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তারপরে বৃহস্পতিবার বিকেলে আবার তড়িঘড়ি বৈঠক ডাকেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয়। বৈঠকে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক। কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশ নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে, তবে তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি বলেই জানিয়েছে একটি সূত্র। হাইকোর্ট থেকে ফিরে রাজ্যের সিইও মনোজের দফতরে তার সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়াল এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। মনে করা হচ্ছে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়েই হয়েছে পরপর 3টি বৈঠক। তবে তালিকা প্রকাশ কি আদৌ শুক্রবার হবে তা নিয়ে জল্পনা রয়ে গিয়েছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নাম ধরে নয়, তাকে সম্বোধন করলেন পদ ধরে।
চিঠির শুরুতেই গণেশকে ডিয়ার মিস্টার সিইসি বলে সম্বোধন করেছেন মমতা। গত কয়েকদিন ধরে রাজ্য প্রশাসনে পরপর যে রদবদল কমিশন করে চলেছে তা নিয়ে কটাক্ষ করেছেন তিনি। রদবদলের মূল দুটি সমস্যা ব্যাখ্যাও করেছেন। জানিয়ে দিয়েছেন ওই সময়ের মধ্যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হলে তার দায় বর্তাবে কমিশনের উপর। গত রবিবার ভোট ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের প্রশাসনের শীর্ষস্তরের আমলা ও পুলিশের শীর্ষ কর্তাদের অপসারণ করছে কমিশন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ অনেক আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বদল করা হয়েছে একাধিক জেলার জেলা শাসককেও। এই জেলা শাসকেরাই বিভিন্ন জেলায় জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করে থাকেন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। এই প্রক্রিয়ার সঙ্গে ডিইওরা যুক্ত। মুখ্যমন্ত্রী চিঠিতে এই বিষয়টি তুলে ধরেছেন, জানিয়েছেন এভাবে ডিইওদের বদলে দিলে এসআইআর এর কাজে তার প্রভাব পড়তে বাধ্য। আমার বিরুদ্ধে কত এফআইআর হয়েছে জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু। অভিযোগ, পুলিশ তথ্য দিচ্ছে না। তার বিরুদ্ধে কতগুলি এফআইআর হয়েছে জানতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নির্বাচনী হলফনামায় মামলার বিষয়ে উল্লেখ করতে হয়, সেই কারণেই ওই তথ্য রাজ্যের কাছে জানতে চান শুভেন্দু। বৃহস্পতিবার তার আইনজীবী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। তার বক্তব্য, পুলিশ ওই তথ্য দিচ্ছে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়ের করার অনুমতি দেন। আগামী মঙ্গলবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শুভেন্দুর পাশাপাশি ওই একই আবেদন জানিয়ে মামলা করেছেন বিজেপির ময়না কেন্দ্রের প্রার্থী অশোক দিন্ডাও। বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্র থেকে ভোটে লড়ছেন শুভেন্দু। নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। নিয়ম অনুসারে প্রার্থীদের মনোনয়নপত্রে উল্লেখ করতে হয় তার বিরুদ্ধে কত মামলা হয়েছে। শুভেন্দুর ক্ষেত্রে সেই সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবী জানান, 2020 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তার মক্কেলের বিরুদ্ধে পরপর ভুয়ো মামলা রুজু করা হয়েছে। গত এক বছরে প্রায় 26টি এফআইআর করা হয় নন্দীগ্রামের প্রার্থীর বিরুদ্ধে। একসময় হাইকোর্ট শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা আর না করার নির্দেশ দিতে বাধ্য হয়েছিল। প্রায় 3 বছর ওই রক্ষা কবচ ছিল রাজ্যের বিরোধী দলনেতার। রক্ষা কবচ তুলে নেওয়ার পরে শুভেন্দুর বিরুদ্ধে থানায় আরও কয়েকটি অভিযোগ দায়ের হয়। এই অবস্থায় ঠিক কত মামলা রয়েছে সেই তথ্য জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু। কবজি থেকে কাটা 2 হাত, পা ভাঙা। ভোট আবহে হারোয়ায় তৃণমূল কর্মীকে নৃশংস খুন। বঙ্গে চলা ভোট আবহের মধ্যেই উত্তর 24 পরগনার হারোয়ায় উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ। মৃত ওই ব্যক্তির নাম মশিউর কাজী, বয়স 38। বৃহস্পতিবার সকালে হারোয়া থানার ঝুঝুরগাছা গ্রামের রাস্তার পাশে তৃণমূল কর্মীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, মশিউরের শরীরে একাধিক জায়গায় আঘাত রয়েছে। এমনকি কবজি থেকে 2টি হাত কাটা এবং একটি পা ভাঙা অবস্থায় ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় হারোয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তবে এর পিছনে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, মৃত মশিউর কাজীর বাড়ি দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের গাংনিয়া গ্রামে। এদিন সকালে গ্রামের স্থানীয় বাসিন্দারাই তার দেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের দাবি, দেহটি একটি কম্বল জড়ানো অবস্থায় ফেলে রাখা হয়েছিল। চারপাশে ছড়িয়েছিল চাপ চাপ রক্ত। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনই প্রথম হারোয়া থানার খবর দেন। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে স্থানীয় হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। এদিকে মৃতের পরিবারের দাবি, বুধবার মশিউরের ফোনে একটি ফোন এসেছিল। তারপরেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে মশিউরের কোনো খবর পাওয়া যায়নি বলে দাবি পরিবারের। এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি বলেই দাবি। আজ বৃহস্পতিবার সকালে পুলিশের কাছ থেকে দেহ উদ্ধারের খবর পায় পরিবার। এরপরেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। আমেরিকাকে কিছু না জানিয়ে ইরানের প্রাকৃতিক গ্যাস ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েল। ট্রাম্প বললেন, বিন্দু বিসর্গ জানতাম না। আমেরিকাকে না জানিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রাকৃতিক গ্যাসের অন্যতম বড় ঘাঁটি সাউথ পার্স পারস্য উপসাগরের কাছে এই গ্যাস ঘাঁটিতে হামলা হয়। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবেই ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছিল ইরান। তবে ট্রাম্পের দাবি, ওই হামলার বিষয়ে আমেরিকা কিছু জানতই না। ইসরায়েল তাদের না জানিয়ে হামলা করেছে। উপকূলীয় এই গ্যাস ঘাঁটিতে হামলার পরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ইতিমধ্যে প্রত্যাঘাত করেও ফেলেছে কাতারের অন্যতম বড় গ্যাস ঘাঁটি রাস লাফানে। ক্ষেপণাস্ত্র করেছে তেহরান। কাতার তো বটেই, এটি প্রাকৃতিক গ্যাসের বিশ্বের অন্যতম বড় ঘাঁটি। ক্ষেপণাস্ত্র হামলায় রাস লাফানে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। এরপরে বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। দাবি করেন, ইসরায়েল তাদের না জানিয়ে ইরানের গ্যাস ঘাঁটিতে হামলা করেছিল। মার্কিন প্রেসিডেন্ট লেখেন, এই হামলাটির বিষয়ে আমেরিকার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। কাতারও কোনোভাবেই এর সঙ্গে জড়িত ছিল না। এমন কোনো হামলা যে হতে পারে সে বিষয়ে কাতারের কোনো ধারণা ছিল না। ট্রাম্পের দাবি, পশ্চিম এশিয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতেই রেগে গিয়ে ইরানের সাউথ পার্স গ্যাস ঘাঁটিতে মারাত্মক পর্যায়ে হামলা করেছে ইসরায়েল। হামলার জেরে সার্বিক গ্যাস
ডিফেন্স ঘাঁটির একটি ছোট অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ট্রাম্পের। নাম রয়েছে বিচারাধীন তালিকায়। বাঁদুড়ায় আতঙ্কে আত্মহত্যা যুবকের রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল। ভোটার তালিকা ঘিরে উদ্বেগের জেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। মৃতের নাম ইসমাইল মোল্লা, বয়স 36। বৃহস্পতিবার সকালে পশ্চিম নাটুরিয়া এলাকায় বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে চূড়ান্ত ভোটার তালিকায় ইসমাইলের নামের পাশে বিচারাধীন উল্লেখ থাকায় তিনি বেশ কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন। ভোটের দিনক্ষণ ঘোষণার পর দুশ্চিন্তা আরও বাড়ে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইসমাইল। পরে তিনি জানতে পারেন শুক্রবার অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে। সেই খবর শোনার পরই তিনি বাড়িতে ফিরে আসেন। পরিবারের দাবি, বাড়ি ফিরে স্বাভাবিকভাবেই দুই ছেলের সঙ্গে কথা বলেন এবং তাদের আদরও করেন। এরপর তিনি নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের। প্রতিবেশীরা জানিয়েছেন, ইসমাইলের দুই ছেলে রয়েছে। একজনের বয়স 8 বছর, অন্যজনের বয়স মাত্র 1.5 বছর। পরিবারের দাবি, প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরেও প্রথম পর্যায়ে চূড়ান্ত ভোটার তালিকায় ইসমাইলের নামের পাশে বিচারাধীন উল্লেখ ছিল। এই কারণে তিনি চরম মানসিক চাপে ছিলেন। এর জেরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের উদ্বেগ, হয়রানি ও অনিশ্চয়তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভয়ার সুবিচার চেয়ে আন্দোলন করেনি কেউ। এই অভিযোগ তুলেই বিজেপির হয়ে 26শে নির্বাচনী লড়াইয়ে নামবেন বলে ঘোষণা করেছেন অভয়ার মা। এই অভিযোগের কথা শুনেই কার্যত ক্ষোভে ফুঁসে উঠলেন উত্তরপাড়ার বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তার কথায়, অভয়া কোনো দল না দেখেই প্রথম থেকে পাশে ছিল সিপিএম। এভাবে কেন রাজনীতি করলো? দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল 26এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়তে পারেন অভয়ার বাবা মা। যদিও বরাবরই তারা জানিয়েছেন স্রেফ মেয়ের সুবিচার চান, রাজনীতিতে তাদের কোনো আগ্রহ নেই। কিন্তু বৃহস্পতিবার কার্যত ডিগবাজি খেয়ে উল্টো মন্তব্য করলেন অভয়ার মা। বিজেপির হয়ে ভোটে লড়বেন তা স্বীকার করে নিয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন